আমিও তোমার সাথে যাব। আমি বাসে করে যাব, আপনি বাসে জার্নি করতে পারবেন তো? নো প্রবলেম, চলো। এমনি একদিন ইনশিয়া হসপিটাল থেকে বাড়ি ফেরার পথে দেখতে পেল রায়ান চৌধুরী কিছু বাচ্চাদের সাথে খুনসুটিতে মেতে আছে। সবগুলো বাচ্চার হাতে আইসক্রিম। ইনশিয়া সেদিকে আসতে রায়ান চৌধুরী বলল, তুমি বাড়ি যাওনি এখনো? এই হসপিটালে কবে কখন ডিউটি পড়বে তার কোনো নির্দিষ্ট রুলস রেগুলেশনস নেই। আজ সন্ধ্যা পর্যন্ত ডিউটি ছিল, তুমি এখানে কি করছো? ওই যে জামা কাপড়ের দোকান দেখছো, আমি ওখানেই কাজ করি। এই বাচ্চাগুলোকে দেখলাম অনেকক্ষণ যাবত আইসক্রিমের দোকানের দিকে তাকিয়ে আছে। মনে হলো ওদের কাছে হয়তো টাকা নেই, তাই খাওয়াচ্ছিলাম। বাচ্চাদের খুশি করতে পারলে নিজের মনটাও খুশি হয়ে যায়। ওরা কত খুশি হয়েছে দেখেছো? আসলেই বাচ্চাদের খুশি দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। কত নিষ্পাপ ওরা। ওদের এই আনন্দের মাঝে, হাসির মাঝে কোনো মিথ্যে নেই। আপনি বাচ্চা খুব পছন্দ করেন, তাই না? খুব। কে বাচ্চা পছন্দ করে না বলো তো? বাচ্চাদের মধ্যে ফেরেশতা থাকে। বাচ্চাদের দেখলে আমারও তাদের সঙ্গে মিশে যেতে ইচ্ছে করে, জানো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে গোসল করে নিল ইনশিয়া। রায়ান চৌধুরী এখনও ঘুমাচ্ছে। ইনশিয়া কলা পাউরুটি দিয়ে হালকা ব্রেকফাস্ট করার একটা বার্থ কন্ট্রোল পিল খেতে গিয়েও কিছু একটা ভেবে থেমে গেল। ইনশিয়ার অধর করে মুচকি হাসির রেখা ফুটে উঠল। বর্তমান আয়ান চৌধুরী আন্ডারগ্রাউন্ডে আসতেই দেখে তার ছেলেরা ফিজিক্যাল এক্সারসাইজ করছে। কেউ কেউ ফায়ারিং প্র্যাকটিস করছে। আয়ান চৌধুরীকে দেখে সবাই নিজেদের অবস্থান থেকেই তাকে সালাম দিল। আয়ান মাস্কের ভেতর থেকে সালামের উত্তর নিয়ে বলল, স্মাগলিংয়ের কি খবর? আটকে দিয়েছি স্যার, ওদের সব কটাকে আদমরা করে মাল নিয়ে এসেছি। গুড। মাল কোথায়? মুবিন ভাই জানে। ওকে, কন্টিনিউ। আয়ান অর্থাৎ এসি রুমে এসে দেখে মুবিন সোফায় শুয়ে থেকে সিগারেট টানছে। আয়ান চৌধুরী কোনো কথা ছাড়াই মুবিনের কলার ধরে উঠিয়ে বলল, তোকে বলেছি না আমার রুমে কোনো নেশা করবি না। আচমকা আয়ানকে দেখে মুবিন থতমত খেয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বলল। এসি। আয়ান চৌধুরী মুবিনকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলল, যা খুশি বাইরে গিয়ে কর, আমার রুমে এসব চলবে না। আমার কথার অনিয়ম হলে কি হতে পারে সেটা তুই খুব ভালো করেই জানিস। আয়নের মুখ থেকে ঠান্ডা গলায় কথাগুলো শুনে আরও ভয় পেয়ে গেল মুবিন। সে আয়ানের পায়ের কাছে বসে মাফ চাইতে লাগলো। আয়ান সেদিকে ভ্রুক্ষেপ না করে বলল, আয়ান চৌধুরীর ডিকশনারিতে ক্ষমা বলে কোনো শব্দ নেই। যে বা যারা আমার কথার বাইরে যাবে তাকে কিছু না কিছু শাস্তি পেতেই হবে। এনিওয়েজ, মালগুলো কোথায়? বাংকারে। আজ দুটো মেয়েকে উঠিয়ে নিয়ে আসতে হবে, আর সেটা তোর একা নিজেকেই করতে হবে। কিন্তু একা কিভাবে সম্ভব? পানিশমেন্ট নয়তো মৃত্যু, নাও ইয়োর চয়েস। নিজের কথা শেষ করে আয়ান চৌধুরী বাংকার রুমে গিয়ে সেই বাংকার খুঁড়ে একটা হুইস্কির বোতল বের করে খেতে শুরু করলো। অতীত, আজ ইনশিয়ার জন্মদিন। ইনশিয়া হসপিটালে ডিউটিতে রয়েছে। রায়ান চৌধুরী, প্রিয়াঙ্কা ও তুষারের সাহায্যে পুরো রুম ডেকোরেট করেছে ইনশিয়ার বার্থডে সেলিব্রেট করার জন্য। সব কিছু রেডি হওয়ার পর রায়ান চৌধুরী বলল, তোমরা তাহলে বাইরে ওয়েট করো। সিয়া চলে আসলে যেভাবেই হোক ওকে বাইরে আটকে রাখবে আমি না আসা পর্যন্ত। আমি তাহলে দোকান থেকে কেকটা নিয়ে আসি। ঠিক আছে ভাইয়া, আপনি যান, আমরাই দেখছি। প্রায় 2 ঘন্টা পর ইনশিয়া বাড়ি ফিরে দেখে প্রিয়াঙ্কা ও তুষার ঘরের বাইরে বসে আছে। রাতের বেলায় ওদেরকে এভাবে বাইরে বসে থাকতে দেখে ইনশিয়া অবাক হয়ে বলল, কি রে, তোদের আজকে ডিউটি ছিল না? এই রাতের বেলা আমার ঘরের সামনে বসে আছিস কেন? এখনো তো ভালোই শীত আছে, ঠান্ডা লাগছে না? আসলে আমরা ওই এমনি আর কি। থাক, বাইরে দাঁড়িয়ে এত কিছু শুনতে চাই না, চল ভেতরে চল, বসে সব শুনবো। না, এখন না। মানে? মানে ওই রায়হান ভাইয়া তো তালা দিয়ে চাবি নিয়ে গেছে। কি বলছিস এসব? উনি তোদের বাইরে রেখে ঘরে তালা দিয়ে চলে গেছে? অদ্ভুত তো। সর সামনে থেকে, আমার কাছে এক্সট্রা চাবি আছে। শোন না সিয়া, বলছিলাম যে তোর সাথে একটা জরুরি কথা আছে। ভেতরে গিয়ে শুনবো সবটা। না। এটা ওটা বলে আরও প্রায় আধা ঘন্টা টাইম ওয়েস্ট করার পর ইনশিয়া এবার বেশ ক্ষিপ্ত হয়ে গেল। কি শুরু করেছিস তোরা বলতো? না তোরা ভেতরে যেতে চাইছিস আর না আমায় যেতে দিচ্ছিস। তখন থেকে কাহিনী করে যাচ্ছিস। দেখ আমিও অনেক টায়ার্ড, আমায় জ্বালাতন করিস না প্লিজ। ঈশা জোরপূর্বক ঘরের দরজার কাছে এসে দেখে দরজায় কোনো তালা দেওয়া নেই। সে কথা না বাড়িয়ে ঘরে ঢুকতে এত আয়োজন দেখে অবাক হয়ে গেল। প্রিয়াঙ্কা আর তুষার ভিজে বেড়ালের মতো ঈশিয়ার পেছনে এসে দাঁড়ালে ঈশিয়া তাদের উদ্দেশ্যে প্রশ্ন করল, এইসব কি? আর উনি কোথায়?
আসলে সত্যি বলতে আজ তোর বার্থডে তো, তাই ভাইয়া নিজ হাতে এগুলো সাজিয়েছে। আমাদের বলেছিল তোর জন্য বাইরে ওয়েট করতে, ততক্ষণে উনি গিয়ে দোকান থেকে কেক নিয়ে আসবেন। উনি না আসা পর্যন্ত আমরা যেন তোকে ভেতরে আসতে না দিই। কিন্তু 2.5 ঘন্টার বেশি বেশি হয়ে গেল, ভাইয়ের আসার কোনো নামগন্ধ নেই। প্রথমে খুশি হলেও প্রিয়াঙ্কার পুরো কথা শুনেই চিন্তিত হয়ে গেল ইনশিয়া। পুরনো ভয়টা আবারও নতুন করে জেঁকে বসলো তার মনে। কেকের দোকান তো খুব একটা দূরে নয়, যাওয়া আসা দিয়ে খুব বেশি হলে 20 কি 30 মিনিট লাগবে। তাহলে উনি আসছেন না কেন? ইনশিয়া দ্রুত রায়ান চৌধুরীর ফোনে ডায়াল করলে কোনো লাভ হলো না, কারণ ফোনটা রুমেই রয়েছে। আতঙ্ক ও বেখেয়ালে ইনশিয়ার হাত থেকে সাইড ব্যাগটা ধপ করে নিচে পড়ে গিয়ে কিছু কাগজ বেরিয়ে আসতো। প্রিয়াঙ্কা কাগজটা দেখে দ্রুত সেটা তুলে নিয়ে দেখতেই হতভম্ব হয়ে গেল। তুষার প্রিয়াঙ্কার হাত থেকে কাগজটা নিয়ে সেও হতভম্ব হয়ে গেল। প্রিয়াঙ্কা ইনশিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুই প্রেগনেন্ট? ও মাই গড! ও শিট, এই ভয়টাই পাচ্ছিলাম আমি। নির্বাক ইনশিয়া আগের নাই স্থির দাঁড়িয়ে থেকে বলল। এবার হয়তো ওনাকে সত্যি সত্যি হারিয়ে ফেললাম রে। প্রিয়াঙ্কা ইনশিয়াকে টেনে এনে বিছানায় বসিয়ে বলল, আবল তাবল ভাবিস না তো, আগের বারও তো এমন হয়েছিল, কিন্তু ভাইয়া ঠিক করে ফিরে এসেছিল। হয়তো বা কোনো একটা কারণে রাস্তা আটকে গেছে, তাই আসতে দেরি হচ্ছে। তুই চিন্তা করিস না তো। রাত পেরিয়ে সকাল হলো, এখন সময় 10টা। এখনও রায়ান চৌধুরীর কোনো খবর নেই। ইনশিয়ার শোকে একদম পাথরের ন্যায় বসে আছে। মেয়েটা সারা রাত ঘুমায়নি। তুষার উঠে দাঁড়িয়ে বলল, শোনো প্রিয়াঙ্কা, আমাদের এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। এবার ব্যাপারটা সিরিয়াস মনে হচ্ছে। রায়হান ভাইয়ার সাথে এর আগে যতগুলো ঘটনা ঘটেছে তাতে আমরা নিশ্চিত ওনার শত্রুর অভাব নেই। আই থিঙ্ক আমাদের থানায় গিয়ে মিসিং ডায়েরি করা উচিত। ইউ আর রাইট, আমারও সেটাই মনে হয়। সিয়ার দিকে আর তাকানো যাচ্ছে না। এক রাতের মধ্যে মেয়েটার কি হাল হয়েছে দেখেছো? সকাল থেকে কতবার ট্রাই করলাম, তবুও কিছু মুখে নিল না। এভাবে কি চলে বলো তো? ও তো এখন একা নয়। শিয়া, অনেক হয়েছে, এবার ওঠ, চলে থানায় যাব আমরা। সে এবার মুখ খুলল। না, এটা সম্ভব না। থানায় গিয়ে মিসিং ডায়েরি করে কোনো লাভ হবে না, উল্টো ঝামেলা হবে। পুলিশ তদন্তে নামলে ওনার অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে সব ঘটনা সামনে চলে আসবে। পুলিশকে না জানিয়ে ওইরকম একটা পেশেন্টকে অপারেশন করা, এতদিন যাবৎ এগুলো লুকিয়ে রাখার অপরাধে নিউরো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার হসপিটালকে সিল করে দিতে পারে। আর কারণ বেআইনি কাজ করা হয়েছে এটা, আর এর সাথে যুক্ত থাকার কারণে অনেকেরই চাকরি চলে যাবে, যেটা আমি মোটেও চাই না। তাহলে তুই কি করতে চাইছিস? আমার তো এভাবে ভাইয়াকে খুঁজে পাবো না। কোনো প্ল্যান আছে কি? আমি 100% শিওর উনি নিজের আসল ঠিকানায় চলে গেছেন। ওরা সব কিছু মনে পড়ে গেছে। হয়তো আমাকে ভুলে গেছেন, হয়তো আমার মতো গরিব অনাথ মেয়ের সাথে থাকতে চান না বলে আমায় রেখে চলে গেছেন। কি সব বলছিস? আমি ওনার সাথে ছিলাম বলেই বলছি। আজকাল ওনার আচরণে অনেক কিছু নোটিস করেছি আমি, যেটা তোদের আমি বোঝাতে পারবো না। তবে একটা কথা কি জানিস, ওনার অসুস্থতাকালীন সময়ে আমি সত্যিকারের ভালোবাসাটা পেয়েছি। তুই তাহলে ভাইয়াকে খুঁজবি না, তাই তো? কারণ আমি জানি উনি ভালো আছেন। ওনার ক্ষতি কেউ করতে পারবে না, এটা সম্ভব না। তাহলে এই বাচ্চা অ্যাবর্শন করবি? না, এই বাচ্চাটাই তো আমার একমাত্র নিজের। এই পৃথিবীতে আমার তো আর কেউ নেই। এই বাচ্চাটা আসলে সেই হবে আমার নিজের, আমার একান্ত আপন, যে আমাকে কখনো ছেড়ে যাবে না। আমার কয়েক মাসের সত্যিকারের ভালোবাসার ফসল হিসেবে এই বাচ্চাটাকে আমি পেয়েছি। মজার ব্যাপারটা কি জানিস, কালকে রাতেই আমি জানতে পারলাম আমি মা হতে চলেছি। আর কালকেই উনি আমায় ছেড়ে চলে গেলেন। তবে যাওয়ার আগে আমার বাকি জীবনের সঙ্গী হিসেবে এই বাচ্চাটাকে দিয়ে গেছেন। দুঃখ শুধু একটাই, এই সুসংবাদটা উনিই জানতে পারলেন না। তুই পাগল হয়ে গেছিস দিয়া, তোর মাথা ঠিক নেই। এত সহজে তুই এগুলো কিভাবে বলতে পারিস? আমি ঠিক আছি, এটা তো হওয়ারই ছিল বল। আমি জানতাম উনি আমার আমার কাছে কিছু দিনের অতিথি মাত্র। উনি কখনোই আজীবন আমার সাথে থাকবেন না। একদিন না একদিন ঠিক চলে যাবেন উনি আমাকে ছেড়ে। কারণ স্মৃতি হারিয়ে আমাদের কাছে উনি একরকম ব্যক্তি ছিলেন, কিন্তু বাস্তবে তো উনি অন্য এক ব্যক্তিত্বের মানুষ, যেটার সাথে আমরা পরিচিত নই। কিন্তু তুই একাই বাচ্চাটাকে কিভাবে সামলাবি? কেন, আমি কি বাবা মা ছাড়া বড় হইনি? আমার তো বাবা মা কেউ ছিল না।
আমার সন্তানের তো মা আছে। আমি আমার সন্তানকে বাবা মা দুজনের আদর ভালোবাসা দিয়ে বড় করব। আমি ওকে কখনো বাবার অভাব বুঝতেই দিব না। আমার এসব ঠিক লাগছে না। আমার মনে হয় ভাইয়ার জন্য মিসিং ডায়েরি করা উচিত। দেখ, ঝামেলা হলেও একসময় সব ঠিক হয়ে যাবে। বাবা ছাড়া একটা বাচ্চা বেড়ে ওঠা অনেক কঠিন। আর অভিমন্যু স্যার তো আছেই তোর জীবনের অভিশাপ হয়ে। তুই একা একা বাচ্চা নিয়ে স্ট্রাগল করতে পারবি না। আমি এই এলাকা ছেড়ে চলে যাব, অন্য কোথাও গিয়ে জব নিব। আমি কোথায় আছি আভিমানিও কখনোই সেটা জানতে পারবে না। কিন্তু কোথায় যাবি তুই? কালকে জানাবো। আজকের দিনটা আমায় একা থাকতে দে প্লিজ, ভালো লাগছে না আমার। প্রিয়াঙ্কা খাবারের প্লেটটা ইনশিয়ার হাতে দিয়ে বলল, তুই খাবারটা খেয়ে নিস, না খেয়ে থাকলে তোর বাচ্চার ক্ষতি হবে। আশা করি তুই সেটা চাস না। আমরা তাহলে আসি। প্রিয়াঙ্কা আর তুষার চলে যাওয়ার পর ইনশিরা ঘরে দরজা লাগিয়ে দিয়ে চিৎকার করে কাঁদতে শুরু করলো। এতক্ষণ যাবৎ চেপে রাখা কান্নাগুলো যেন মুক্তি পেল। ইনশিয়া রায়ান চৌধুরী জামাকাপড় জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। বেশ অনেকক্ষণ যাবৎ কান্না করার পর নিজের পেটে হাত রেখে বলতে শুরু করলো, তোর কপালটা আমার মতোই খারাপ। তুই আসার সাথে সাথে তোর বাবাকে হারিয়ে ফেলিস না, কিন্তু চিন্তা করিস না, মা তোকে সব সময় আগলে রাখবে। মা তোকে কখনো কোনো কষ্ট পেতে দিবে না। তোর খুব ক্ষুধা লেগেছে তাই না? ওয়েট কর তুই, আমি এক্ষুনি খাবার খাবো, এক্ষুনি খাবার পাবি তুই। ইনশিয়া হাত মুখ ধুয়ে খাবারের প্লেট হাতে নিয়ে খাবার খেতে শুরু করলো। চোখ থেকে অনবরত পানি ঝরছে। রায়ান চৌধুরীর কাছে নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ করার পর থেকে রায়ান চৌধুরী সবসময় ইনশিয়াকে নিজের হাতে খাইয়ে দিত। কিন্তু আজ খাওয়া শেষ করে ইনশিয়া ব্যাগ গোছাতে শুরু করলো। টেবিলের ওপরে একটা শপিং ব্যাগ পেয়ে সেটা হাতে নিয়ে দেখে তার ভেতরে কালো রঙের একটা শাড়ি রয়েছে। শাড়িটা বেশ দামি বলেই মনে হচ্ছে। সেখানে একটা চিরকুটও রয়েছে। ইনশিয়া চিরকুটটা খুলে পরতে শুরু করলো। তোমাকে কখনো ভালো কিছু দিতে পারিনি, তাই আজকে এই শাড়িটা তোমার জন্মদিনে তোমাকে গিফট করলাম। তুমি শাড়িটা পরলে আমি অনেক খুশি হব সিয়া। ও হ্যাঁ, মনে করো না আমি শুধু শুধু টাকা নষ্ট করেছি। আবার স্যালারি থেকে রোজ কিছুটা অ্যামাউন্ট তোমার জন্য জমিয়ে রাখলাম, বুঝলে বউ? এবার নিশ্চিন্তে শাড়িটা পরে ফেলো। চিরকুটটা পরার পর আবারও ফুপিয়ে কাঁদতে শুরু করলো ইনশিয়া। সে সব কিছু গোছাতে গোছাতে খাটের নিচ থেকে রায়ান চৌধুরীর একটা বক্স খুঁজে পেল। সে বক্সটা খুলে দেখে এর মধ্যে অনেকগুলো টাকা রয়েছে। ইনশিয়া টাকাগুলো গুনে দেখে এর মধ্যে 20,000-এর উপর টাকা রয়েছে। মানে রায়ান চৌধুরী নিজের ইনকামের টাকা থেকে কিছু কিছু করে টাকা এখানে জমিয়ে রেখেছে। পরদিন সকালে প্রিয়াঙ্কা ও তুষার ইনশিয়ার বাড়িতে এসে দেখে ঘর তালা দেওয়া। তারা বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর পাশের বাড়ির একজন মহিলা এসে বলল, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? অনেকক্ষণ হলো দেখছি দাঁড়িয়ে আছো দুজন। আমরা তো ইনসিয়ার কাছে এসেছিলাম, ওকে ফোনেও পাচ্ছি না, আবার ঘরে তালা দেয়া দেখছি। কোথায় যে গেল মেয়েটা? সে কি, তুমি না ওর বন্ধু, তুমি জানো না ইনসিয়া কোথায় গেছে? আপনি কি জানেন? ইনসিয়া তো কালকে সন্ধ্যার দিকে ঘর ছেড়ে চলে গেছে। মানে কোথায় গেছে ও? সেটা তো জানি না, কিন্তু জিনিসপত্র নিয়ে গাড়িতে করে যেতে দেখেছি। ওর সাথে ওর হাজবেন্ডও ছিল না। প্রিয়াঙ্কা ও তুষারের এবার আর বুঝতে বাকি রইল না ইনশিয়া তাদেরকেও না জানিয়ে আজীবনের জন্য এলাকা ছেড়ে চলে গেছে। সে চায় না কেউই তার হদিস জানুক। বর্তমান মৃদুলের অনবরত কল করায় নেশা কেটে গেল আয়ন চৌধুরী। সে বিরক্ত হয়ে কল রিসিভ করে বলল, মরতে চাস তুই আবারও ড্রিঙ্কস করছিস? মৃদুল? সরি, তুই এমার্জেন্সি যত দ্রুত সম্ভব অফিসে চলে আয়। তুই সব সামলে নে। তোকে প্রয়োজন। আয়ন বিরক্ত হয়ে কল কেটে দিল। এরপর মবিনকে ডাকতে এসে ভেতরে চলে আসতো। আমার স্যুট নিয়ে আয়, আমি বের হব। বাট স্যার। আয়ন চোখ গরম করে তাকাতেই মবিন সরি বলে চলে গেল। আয়ন চৌধুরী অফিসে আসতেই একটা মেয়ে এসে ওকে ছড়িয়ে ধরলো। এমতো অবস্থায় অফিসে উপস্থিত সব এমপ্লয়ি তাদের দিকেই তাকিয়ে আছে। আয়ন চৌধুরী তাদের ধমক দিয়ে বলল, হোয়াট? গিভ অ্যাটেনশন টু ওয়ার্ক। এরপর আয়ান নিজের থেকে মেয়েটিকে ছাড়িয়ে বলল, জেসি, তুই তুই বিড়িতে এসেছিস বলিসনি তো? সারপ্রাইজ ছিলাম, মৃদুলকে কিছু বলিস না। ও আমার কথাতেই তোকে বারবার কল করেছিল। এনিওয়ে, হাউ আর ইউ ডিয়ার? নট ব্যাড, কাম উইথ মি। আয়ন চৌধুরী জেসিকার কোমরে হাত রেখে তাকে নিয়ে নিজের ক্যাবিনে গেল।
তারা চলে যেতেই এমপ্লয়িরা নিজেদের মধ্যে আয়ান চৌধুরী ও জেসিকে নিয়ে আলোচনা শুরু করে দিল। কিছুক্ষণ পর মৃদুল কফি নিয়ে আয়ানের কেবিনে এসে কলিং বেল দিল। আয়ান রিমোটের সাহায্যে দরজা খুলে দিল। মৃদুল ভেতরে এসে দেখে জেসি আয়ানের সাথে চিপকে বসে আছে। এখানে রাখ, আর আপকামিং 1 ঘন্টা আমাদের ডিস্টার্ব করবি না। আমার রুমে যেন কেউ না আসে। মৃদুল কিছু না বলে বিড়বিড় করতে করতে বের হয়ে গেল। কিছুক্ষণ পরেই লিজা হন্তদন্ত হয়ে আগানোর কেবিনের দিকে যেতে নিলেই মৃদুল তার পথ আটকে দাঁড়ালো। লিজা লেগে গিয়ে বলল, মৃদুল স্যার পথ ছাড়ুন আমার। কোথায় যাচ্ছ? আয়ান স্যারের রুমে। এত কৈফিয়ত কেন চান বলুন তো? আমি আয়ান স্যারের অ্যাসিস্ট্যান্ট, আমার কাজ তো আয়ান স্যারের কাছেই। এখন স্যারের রুমে যাওয়া নিষিদ্ধ। আমার দরকার আছে। স্যারের কথার অবাধ্য হলে স্যার তোমাকে জব থেকে ফায়ার করে দেবে। স্যার এখন প্রাইভেট টাইম স্পেন্ড করছে, ওনাকে কোনোভাবেই ডিস্টার্ব করা যাবে না। প্রাইভেট টাইম মানে? আমি শুনলাম স্যারের নাকি কোন এক ফ্রেন্ড এসছে, আসার পরে স্যারকে হাক করেছে। এটা কি সত্যি? স্যার কি এখন ওই মেয়ের সাথেই? সো হোয়াট ইজ ইউর প্রবলেম লিজা? স্যারের পার্সোনাল ম্যাটার নিয়ে তোমার এত কিউরিওসিটি কিসের? যাও নিজে ডেস্কে যাও। বাট আয়ান স্যার। কিপ শাট ইউর মাউথ লিজা। আর একটা কথা বললে আমি নিজে আয়ান স্যারের কাছে তোমার এগেনস্টে কমপ্লেন করব। আজকাল তুমি একটু বেশি আয়ান স্যারকে নিয়ে কিউরিওসিটি দেখাচ্ছ। সরি স্যার। অ্যাডের খবর কি? কতজন অ্যাপ্লিকেশন করেছে? 25,000 প্লাস। দুদিনেই এত? গুড। ওকে, তুমি এখন অ্যাপ্লিকেশন নিয়ে অফ করে দাও। এমপ্লয়ি নিব 10,000। শুধু শুধু সাধারণ জনগণের টাকা খাওয়ার ইচ্ছে নেই। আয়ান স্যার জানলে রেগে যাবেন। যতজন অ্যাপ্লাই করেছে তাদের সবার ফোনে SMS করো। আগামী 1 তারিখ ইন্টারভিউ নেব। ওকে স্যার। ইনশিয়া সেলাই মেশিনে বসেই কাজ করছিল। তখনই চাচা এসে বললেন, ইনছিয়া, তোর জন্য একটা সুসংবাদ আছে রে মা। তুই তো একদিন বলেছিলি চৌধুরী ইন্ডাস্ট্রির চাকরি করার অনেক ইচ্ছা তোর। একটা নতুন সার্কুলার বের হয়েছে বুঝলি। আমি তোর জন্য কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করে আসছি। চাচার কথা শুনে ইনশিয়া খুশিতে উঠে দাঁড়িয়ে কাগজটা হাতে নিয়ে বলল, কি বলছেন চাচা? আমি তো কখনো ভাবিনি আপনি আমার জন্য এতটা করবেন। আপনি আমার জন্য যা কিছু করেছেন না, নিজের লোকেরাও হয়তো এমনটা করে না। দেখো তো মেয়ের কাণ্ড, কান্না করছিস কেন? তোর যা জ্ঞান দক্ষতা আমার এই ছোটোখাটো সামান্য একটা দোকানে পড়ে থাকলে কি তোর হবে বলতো? তোর যোগ্যতা অনুযায়ী তুই তো অনেক ভালো কোম্পানিতে চাকরি করতে পারবি রে। আমি তোর দক্ষতা আর যোগ্যতাকে এভাবে হেলায় নষ্ট করতে পারি না। নিজের স্বার্থ দেখতে গিয়ে তোদের ভবিষ্যৎ কেন নষ্ট করব বল দেখি? বয়স তো কম হলো না, বাঁচবই বা কদিন, কিন্তু তোদের মা ছেলের তো আজীবন পড়ে আছে। সিয়ান দাদুভাইয়ের চিকিৎসার জন্যও তো অনেক টাকা লাগবে। আমি চাই তুই জীবনে উন্নতি কর, তাই ছোট্ট একখান চেষ্টা করলাম। এখন বাকি সব কিছু তোর ওপর মা। আমি আপনাকে নিরাশ করব না চাচা। আমি ভালোভাবে ইন্টারভিউ দিব, ইনশাআল্লাহ আমার জব হয়ে যাবে। শুধু 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 খারাপ মানুষের সামনে যেন পড়তে না হয়। খুব ভয় লাগে চাচা। এর আগে যতগুলো জায়গায় ইন্টারভিউ দিতে গিয়েছি সব জায়গাতেই তারা আমায় বাজে প্রস্তাব দিয়েছে। চিন্তা করিস না মা, তোর এই বুড়ো চাচা আছে তো নাকি? আমি যাব তোর সাথে। খারাপ কিছু মনে হলে সোজা নিচে চলে আসবি। যেখানে তোর নিরাপত্তা নাই সেখানে চাকরি করারও দরকার নাই। চাচা, কম্পিউটারে অ্যাপ্লিকেশন দিতে কত টাকা লাগলো? তোকে এসব নিয়ে ভাবতে হবে না, তুই এখন থেকেই প্রস্তুতি নিতে থাক। ইন্টারভিউতে টিকতে হইব, বুঝলি কি না? ইনশিয়া প্রত্যুত্তরে মুচকি হাসি দিল। 1 তারিখের সময় মতো ইনশিয়া শিয়ান ও চাচার সাথে চৌধুরী ইন্ডাস্ট্রিজের সামনে এসে উপস্থিত হলো। লম্বা একটা লাইন দেখে দীর্ঘশ্বাস ছাড়লো ইনশিয়া। চাচা, এখানে তো দেখছি অনেক বড় লাইন। আমার সিরিয়াল তো অনেক পরে। সিয়ানকে নিয়ে আসা ঠিক হয়নি মনে হচ্ছে। তোর ছেলে তো তোকে ছাড়া থাকতেই চায় না। বেশিক্ষণ আমি সিয়ানকে নিয়ে সামনের চা স্টলে আসি, তুই ইন্টারভিউ দিতে যা। ব্যাগের মধ্যে ফিডার আছে, কাতে লাগলে খাইয়েন। আমাদের জন্য আপনাকেও অনেক কষ্ট করতে হচ্ছে। না না, আমার কোনো কষ্ট হচ্ছে না, তুই যা তো, আমি সব সামলে নিব। ইনশিয়া শিয়ানের কপালে চুমু দিয়ে তাকে চাচার কোলে দিয়ে লাইন গিয়ে দাঁড়ালো। প্রায় 4.5 ঘন্টা পর ইনশিয়া বাইরে এসে দেখে চাচা শিয়ানকে কোলে নিয়ে পায়চারি করছে। ইনশিয়া ছুটে এসে শিয়ানকে কোলে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, অনেক বেশি দেরি হয়ে গেল তাই না চাচা? আমি ইচ্ছে করে দেরি করিনি, বিশ্বাস করুন। ভেতরে গিয়ে ইন্টারভিউ দেওয়ার পর প্র্যাকটিক্যালি কিছু কাজ করে দেখাতে হয়েছে। আরও বেশি সময় লেগে গেছে এই জন্য। নে পানি খা, এত কথা কে জানতে চেয়েছে? দেরি হতেই পারে। তাই ইন্টারভিউ কেমন হলো? কি বললো ওরা? চাকরি হয়েছে? বললো কাল রাত 12টার মধ্যে মেসেজ করে জানাবে। সিয়ানকে অনেক বেশি জ্বালিয়েছে।
না, তুই যাওয়ার পর একবার ঘুম থেকে উঠে কাঁদতে লেগেছিল, আমি ফিডার খাওয়ালাম, তারপর আবার ঘুমিয়ে গেছিল, এই কিছুক্ষণ আগেই উঠলো আবার। লিজা ও মৃদুল একসঙ্গে আয়ানের পারমিশন নিয়ে কেবিনে প্রবেশ করলো। আয়ান গ্লোভস ঘোরাতে ঘোরাতে বলল, ইন্টারভিউয়ের রেজাল্ট কি? মৃদুল স্যার 10,500 জনকে সিলেক্ট করেছে। আপনি এবার চেক করে এক্সট্রা 500 জনকে বাদ দিন। সিভিগুলো রেখে দাও, আমি পরে চেক করে জানাচ্ছি। স্যার একটা কথা ছিল। স্পিক আপ। জেসিম ম্যাম কি আপনার গার্লফ্রেন্ড? লিজার কথা শুনে আয়ান চৌধুরী রাগান্বিত দৃষ্টিতে তার দিকে তাকালো। আয়ান কিছু বলার আগেই মৃদুল বলতে শুরু করলো, স্যার, লিজা এভাবে বলতে চাইনি। আসলে জেসি আর আপনার রিলেশন নিয়ে বাইরেও অনেক চর্চা হয়, তো তাই লিজা আপনাকে এই প্রশ্ন করেছে। মৃদুল লিজার দিকে তাকিয়ে জোরপূর্বক হাসি দিয়ে বলল, লিজা, তুমি এখন যাও, আয়াল স্যারের সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। বাট জেসি ম্যাম। শি ইজ মাই বেড পার্টনার, ডু ইউ ওয়ান্ট টু নো মোর? নাথিং এলস, সরি স্যার। লিজা কোনো মতে নিজের চোখের পানি আড়াল করে কেবিন রুম থেকে বেরিয়ে গেল। এই মেয়েটা এরকম বের হলো। একজন মেয়েও কি ভালো হবে না? জেসি আর তোকে নিয়ে সত্যি অনেক বেশি চর্চা হচ্ছে আয়ান। সো হোয়াট, আই ডোন্ট কেয়ার এনিথিং অ্যাবাউট দিস থিংস। তুই একমাত্র যে কিনা সবার কাছেই নিজেকে খারাপ প্রমাণিত করতে পছন্দ করিস। যাদেরকে নিয়ে কনফিউশনে আছিস তাদের সিভিগুলো বের করে দে, আমি সিলেক্ট করার পর সবার ফোনে জয়েনিং ডেট পাঠিয়ে দিস। মৃদুল নির্দিষ্ট সিভিগুলো আয়ান চৌধুরীকে বুঝিয়ে দিয়ে চলে গেল। সময় রাত 10:30। জয়নিং ডেটের মেসেজ পেয়ে ইনশিয়ার খুশি যেন ধরে না। খুশিতে সে কান্না করে দিয়েছে। নিজেকে সামনে নিয়ে ইনশিয়া বাইরে এসে ওর চাচার ঘরের দরজায় নক করলো। এত রাতে ইনশিয়া ডাক শুনে চাচি ঘরের দরজা খুলে জিজ্ঞেস করলেন, কি রে মা, এত রাতে এইভাবে ডাকছিস যে? শিয়ানের কিছু হয়েছে কি? তোর চোখে পানি কেন? দাদু ভাই ঠিক আছে তো? চাচা কোথায় চাচি? তোর চাচা তো কিছুক্ষণ আগেই ঘুমিয়ে গেল। কি হয়েছে মা, আমাকে বলতে পারিস? না, কাল সকালেই বলবো। এখনই বল, কোনো সমস্যা নেই, চিন্তা ফেলিস না। চাচা আমার চাকরিটা হয়ে গেছে। ইনশিয়ার কথা শুনে চাচি খুশিতে আপ্লুত হয়ে ইনশিয়াকে জড়িয়ে ধরল। সে চাচাকে গিয়ে টেনে তুলে সুসংবাদটা দিতেই খুশিতে চাচার চোখেও পানি চলে আসতো। রাতের বেলা এত চেঁচামেচি শুনে তানিয়া সহ চাচার আন্ডারে থাকা সব মেয়েরা উঠে আসতো। সুসংবাদ তারা সকলেই হৈ হুল্লোড় শুরু করে দিয়েছে। তানিয়া তো রান্নাঘর থেকে চিনির কৌটা নিয়ে এসে সবার হাতে একটু একটু করে চিনি দিয়ে মিষ্টিমুখ করতে বলল। এই মেয়েটাও না এত ছেলে মানুষই করে। সবাইকে এত আনন্দ করতে দেখে ঈর্ষিয়ারও বেশ আনন্দ হচ্ছে। এই কিছুদিনের পরিচিত পর মানুষগুলো কত তাড়াতাড়ি তাকে এতটা আপন করে নিয়েছে। আজ তার চাকরি পাওয়ার পর এরা সবাই এমন শুরু করেছে যেন চাকরিটা তাদের হয়েছে। এটা সত্য, এই পৃথিবীতে স্বার্থপর খারাপ মানুষের পাশাপাশি কিছু ভালো মানুষও রয়েছে। তাই তো এই পৃথিবীটা এখনও টিকে আছে। কেটে গেল 1 সপ্তাহ। ইনশিয়ার কাজে জয়েন করার আজ 3 দিন হলো। অন্য কর্মীদের সঙ্গে ইনশিয়া ফ্যাক্টরিতে বসে থেকে কাপড় সেলাই করছে। এখানকার সব কর্মীরাই অত্যন্ত দক্ষ এবং সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা HSC পাস। ভালো পোশাক তৈরি করতে পারলে পরবর্তীতে প্রমোশন দিয়ে ফ্যাশন শোয়ের জন্য স্পেশাল পোশাক তৈরির সুযোগ পাবে 5 জন কর্মী। এখন তাদের কর্মস্থল হবে চৌধুরী ইন্ডাস্ট্রিজের হেড অফিসে। সকলে মনোযোগ দিয়ে কাজ করছে আর সবাই নিজের নিজের কাজে খুবই ব্যস্ত, কারণ আজ কোম্পানির ওনার এখানে আসবেন কে কেমন কাজ করছে সেটা দেখার জন্য। কোম্পানির ওনার আয়ান চৌধুরী রকচটা এবং খুবই রাগী স্বভাবের মানুষ, সেই সাথে খুঁতখুঁতে স্বভাবেরও। একটু ভুল যোগ এবং কাজে অবহেলা দেখলে সেই কর্মীর চাকরি গেল। ইনশিয়াও ভয়ে ভয়ে মনোযোগ দিয়ে কাজ করছিল। তখনই ইনশিয়ার ফোনে তানিয়ার কল আসলো। ইনশিয়া এদিক ওদিক ভালোভাবে তাকিয়ে মাথা নিচু করে কল রিসিভ করলো। এখন কল করছিস কেন? স্যার দেখলে বকাঝকা করবে। আপু, শিয়ান খুব কান্না করছে, কি করব? ক্ষুধা লেগেছে হয়তো, একটু সুজি বানিয়ে খাইয়ে দে। কিন্তু ও তো... আমি জানি, কাজ থেকে ফিরে সন্ধ্যার দিকে ওকে নিয়ে হসপিটালে যাব। আপাতত তুই একটু সামলে নে বোন। ঠিক আছে আপু। ইনশিয়া কল কেটে দিয়ে ফোনটা রাখতে ফ্যাক্টরি ম্যানেজার আসাদুল ইসলাম এসে বললেন, সবাই সাবধান হয়ে যান, আয়ন স্যার এসে গেছে, যখন তখন এখানে চলে আসবে। আসাদুল ইসলাম কথা বলতে বলতেই আয়ান চৌধুরী ও জেসি একসাথে এখানে চলে আসলো। আসাদুল ইসলাম ভয়ে চুপ হয়ে গেল।
তারা আবার কথাগুলো শুনে নিল কিনা সেই আশঙ্কায়। আয়ান চৌধুরীর সামনে দাঁড়িয়ে থেকে পুরো রুমে চোখ বুলিয়ে দেখল। জেসি প্রত্যেকটা কর্মীর পাশে গিয়ে ঘুরে ঘুরে দেখে আসলো কে কেমন কাজ করছে। এরপর সে আয়ান চৌধুরীর পাশে এসে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে বলল, এবারে ওয়ার্কার্সগুলো দেখছি অনেক অ্যাক্টিভ দেখাচ্ছে। গুড জব গাইস। আমাদের কোম্পানির জন্য এমন ওয়ার্কার্সদেরই প্রয়োজন ছিল। আয়ান, তোর কি মনে হয় এরা কি শেষ পর্যন্ত ট্রাই করতে পারবে? দেখা যাক। প্রতি বছর এমন হাজারো ওয়ার্কার্স অ্যাপয়েন্ট করা হয়, বাট কিছু মাস পরে এদের ম্যাক্সিমাম ওয়ার্কার্সদেরকেই এক্সপেল করতে হয়। এখানে অ্যাকুরেট কাজটা ইম্পর্টেন্ট, ওয়ার্কার্স নয়। পরিচিত কণ্ঠস্বর পেয়ে ইনশিয়া কাজ বন্ধ করে সামনে তাকাতেই থমকে গেল। প্রায় 2 বছর পর এই পরিচিত মুখটা আবারও যে স্বচক্ষে দেখবে সেটা কল্পনাও করেনি ইনশিয়া। আয়ান চৌধুরীকে দেখার পর ইনশিয়ার পুরো পৃথিবী যেন ঘুরতে শুরু করেছে। শ্বাস প্রশ্বাস বেড়ে গিয়ে শ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে ইনশিয়ার। আয়ান চৌধুরী এদিক ওদিক হাঁটতে হাঁটতে ইনশিয়ার কাছে এসে থেমে গেল। ইনশিয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সে রেগে গিয়ে বলল, কাজ করার ইচ্ছে না থাকলে এসেছেন কেন? একে কাজে নিয়েছে কে? কাজ কম, টাইম ওয়েস্ট করছে বেশি। আয়ানের চেঁচামেচি শুনে জেসি এগিয়ে এসে দেখে ইনশিয়া এখন আগের মতোই আয়নের দিকে তাকিয়ে বসে আছে। এই মেয়ে, তুমি কি শুনতে পাচ্ছ না? হেই লিসন, তোমার সামনে কে দাঁড়িয়ে আছে জানো? এভাবে আয়নের দিকে তাকিয়ে কি দেখছো? স্ট্রেঞ্জ। জেসি রেগে গিয়ে ইনশিয়ার গায়ে হাত দিতে ইনশিয়া জ্ঞান হারিয়ে ফেলল। জ্ঞান ফেরার পর ইনশিয়া চোখ মেলে দেখে সে সোফার উপর শুয়ে রয়েছে। ওর পাশে চেয়ারে একজন মেয়ে বসে আছে। এই মেয়েটা ইনশিয়ার পেছনে বসে কাপড় সেলাই করছিল। মেয়েটার নাম সুরাইয়া। ইনশিয়ার জ্ঞান ফিরতে দেখে সুরাইয়া ওর হাত ধরে বলল, এখন ঠিক আছো তো? তখন তোমার কি হয়েছিল বলো তো? আয়ান স্যারকে দেখার পর ওরকম করছিলে কেন? তোমাকে তো কখনো এমনভাবে দেখিনি। ওনার নাম আয়ান চৌধুরী নয়, ওনার নাম রায়ান চৌধুরী। এসব কি বলছো তুমি? পাগল হলে নাকি? আমি ঠিকই বলছি, উনি রায়ান চৌধুরী। আমি খুব ভালো করেই চিনি ওনাকে। আচ্ছা সুরাইয়া, আমাকে এখানে কে নিয়ে এসেছে? উনি, তাই না? না, তুমি তো হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেললে। আয়ান স্যার আসাদ স্যারকে বকাঝকা করে, ওনার সাথে থাকা মেয়েটার হাত ধরে চলে গেল। তারপর আমরা কয়েকজন ধরাধরি করে তোমাকে অফিসে নিয়ে এসেছি। এটা হতে পারে না। উনি আমাকে এই অবস্থায় দেখেও কিভাবে চলে যেতে পারে? ইনসিয়া, তোমার আচরণে আয়ান স্যার কিন্তু অনেক রেগে গেছে। হঠাৎ করে তোমার কি হলো বলো তো? আর আয়ান স্যারকে তুমি রায়ান চৌধুরী কেন বলছো? তুমি কি ওনাকে চেনো? একটু পানি দিবে? ইনশিয়া সুরাইয়ার থেকে পানি বোতল নিয়ে একটু পানি পান করলো। নিজেকে শান্ত করে সে বলল, আমি ওনাকে কিভাবে চিনবো? না না, আমি চিনি না ওনাকে। আসলে আমি নানান প্রেশারে থাকি তো, তাই মাঝে মধ্যে প্রেশার ফল করে। ওনাকে দেখে তখন হুট করে মনে হলো আমার পরিচিত একজন। এখন বুঝতে পারছি সবটাই আমার ভ্রম ছিল। ওহ, একটু রেস্ট করো ইনসিয়া। তোমার বয়সও তো খুব একটা বেশি না। এই বয়সে যদি এত চাপে থাকো তাহলে তো পাগল হয়ে যাবে। আর যেটা হলো সেটার ফল কি হবে আল্লাহ জানে। আয়ান স্যার কিন্তু মোটেও ভালো মানুষ নন। সুরাইয়া আর ইনশিয়া একে অপরের সাথে কথা বলছিল। তখনই আসাদুল ইসলাম সেখানে উপস্থিত হয়ে বললেন, জ্ঞান ফিরেছে তাহলে? তোমার জন্য আজ আমার জবটা যেতে বসেছিল। হ্যান্ডসাম ছেলে দেখলে মাথা ঠিক থাকে না নাকি? আপনি ভুল বুঝছেন আমায়। তখন আমি ইচ্ছে করে এমনটা করিনি, আমার প্রেশার ফল করেছিল। কাকে কি শেখাচ্ছ তুমি? তোমার মতো এরকম অনেক মেয়ে দেখেছি আমি, বুঝলে? প্রতি বছরই তোমার মতো এরকম কিছু মেয়ে আয়ন স্যারকে দেখলে নিজের হুঁশ হারিয়ে ফেলে। আমি এরকম নই স্যার। তুমি কিরকম সেটা জানার কোনো ইচ্ছা আমার নেই। এখন যাও তো এখান থেকে। কাল থেকে কাজে আসার কোনো প্রয়োজন নেই তোমার। আয়ন স্যার আসার প্রথম দিনেই 16 জন মেয়ে বাদ পড়লো আজ, আর দিন তো পড়েই আছে। ইনশিয়া কেঁদে দিয়ে বলল, স্যার প্লিজ এভাবে বলবেন না, এই চাকরিটা আমার খুব প্রয়োজন। তখন আয়ন স্যারের সামনে ড্রামা করার আগে এটা ভাবা উচিত ছিল। এখন আমার কিছু করার নেই। আমার ছেলেটা খুব অসুস্থ স্যার, ওর ট্রিটমেন্টের জন্য অনেক টাকা প্রয়োজন। এখন যদি জবটা চলে যায় তাহলে অনেক মুশকিলে পড়ে যাব আমি। স্যার প্লিজ এমনটা করবেন না, দোহাই লাগে আপনার। স্যার, ইনসিয়া সত্যি কথা বলছে। ও সত্যিই অসুস্থ হয়ে গেছিল তখন। প্লিজ ওর প্রতি একটু সদয় হন।
আয়ন স্যার নিজে বলে গেছে এই মেয়েকে যেন এখানে আর না রাখা হয়। আয়ন স্যারের ওপরে কথা বলা বা ওনার মতো বিরুদ্ধে কিছু করার ক্ষমতা আমাদের নেই। চাকরি বানাতে চাইলে তুমি নিজে গিয়ে হেড স্যার অফিসে আয়ন স্যারের সঙ্গে দেখা করে কথা বলো। তবে হ্যাঁ, আমি তোমাকে এই বিষয়ে কোনো হেল্প করতে পারবো না। আমার একটা সংসার আছে, ছেলে মেয়ে আছে। তোমার জন্য আমি নিচে চাকরি হারাতে চাই না। এখন যাও। কোনো অসুবিধা করতে না পেরে ইনশিয়া বাইরে চলে আসতো। অটো করে গেলে 100 টাকা আর বাসে করে গেলে 30 টাকা লাগবে বলে বাসে করে ফেরাই সুবিধাজনক। কারখানা থেকে বের হয়ে ইনশিয়া হাঁটা দিল বাস স্ট্যান্ডের দিকে। যাওয়ার পথে সে দেখতে পেল কয়েকজন লোক একটা চায় স্টল ভেঙে পুরো লণ্ডভণ্ড করে দিচ্ছে, আর একজন মধ্যবয়সী লোককে দেয়ালের সঙ্গে চেপে ধরে তার মুখে একের পর এক ঘুষি দিয়ে যাচ্ছে। লোকটাকে দেখে চিনতে অসুবিধা হলো না ইনশিয়ার। এটা তো সেই মাফিয়া এসি লোকটা আজকেও রাস্তায় নিরীহ মানুষের প্রতি অত্যাচার করে যাচ্ছে। ইনশিয়া এসিকে বাধা দেওয়ার জন্য সেদিকে যাওয়ার জন্য পা বাড়াতে একজন মহিলা ইনশিয়ার হাত ধরে তাকে আটকে দিয়ে বললেন, পাগল হয়েছো তুমি? এর আগে একবার এসির সাথে লেগেছিলে, তারপর এসির লোকজন তোমাকে খুঁজতে এসেছিল কয়েকবার। এসব ঝামেলা থেকে বাঁচার জন্য চাচা তোমাকে মাস্ক পরে বাইরে চলাফেরা করতে বলে। আজকে আবার তুমি একই ভুল করতে যাচ্ছ। ইনশিয়া মহিলাটির দিকে তাকিয়ে দেখে ইনি ওর পাশের বাড়িতেই থাকেন। এই মহিলাটাও চাচার অধীনে কাজ করে। ইনশিয়াকে চুপ থাকতে দেখে মহিলাটা আবারও বললেন, চলো বাড়িতে চলো, রাস্তাঘাটে এভাবে যাত্রার সাথে লাগতে যাওয়ার কি দরকার? দেখুন না আন্টি, ওই বদমাইশটা আজকে আবারও এসব শুরু করেছে। একজন গরিব চাওয়ালার দোকান তো ভেঙে দিলই, সেই সাথে লোকটাকে কিভাবে মারছে। আর আশেপাশের লোকজনদের দেখুন, দাঁড়িয়ে থেকে তামাশা দেখছে তারা। ওই অমানুষটাকে না আটকালে তো লোকটা মরে যাবে। যেখানে পুলিশ প্রশাসন কিছু করছে না সেখানে তোমার যাওয়ার কি দরকার? কার কি হলো এসব তোমার দেখতে হবে না, চলো তো। আজ যদি ওই লোকটার কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না আন্টি। বারবার মনে হবে আমি যদিও তখন বাধা দিতাম তাহলে হয়তো লোকটা বেঁচে যেত। অপরাধ বোধ করে করে খাবে আমায়। আর নিজের ছেলেটা একেবারে অনাথ হয়ে গেলে কি খুব শান্তি পাবে? এর আগে যেটা করেছো এসি তোমার ওপরে এমনিই রেগে আছে। আজ আবারও যদি তুমি এমন করো তাহলে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। পরোপকারী না হয়ে মাঝে মাঝে একটু স্বার্থপর হতে হয় শিয়া। একবার ভাবো, আজ যদি তোমার কিছু হয়ে যায় তাহলে তোমার ছেলের কি হবে? এসব মাফিয়ারা অনেক ডেঞ্জারাস হয়। ওদের সাথে লাগতে যাওয়ার মানে নিজের জীবনকে বিসর্জন করা। দেখতে পাচ্ছ না, সাথে করে রিভলভার নিয়ে ঘুরছে। এদের কথা কম, গুলি বেশি চলে। নিজের সন্তানের জন্য হলেও এসব থেকে দূরে থাকো, চলো আমার সাথে। মহিলাটি এক প্রকার জোর করে ইনশিয়াকে নিয়ে চলে গেল। বাড়ি ফেরার পর মহিলাটা চাচার কাছে সব বলে দিলে চাচা ও চাচি অনেক বকাঝকা করল, কিন্তু এগুলোর কিছুই ইনশিয়ার কানে যাচ্ছে না। সে আছে অন্য চিন্তায়। ওর মাথায় শুধু রায়ান চৌধুরীর মতো দেখতে আয়ান চৌধুরীর কথাই ঘুরছে। তখন সে সত্যি দেখেছে নাকি সবটাই ভ্রম ছিল সেটা নিয়েই বিভ্রান্তিতে আছে ইনশিয়া। ইনশিয়ার রুমে এসে দেখে তানিয়া শিয়ানের সাথে খেলা করছে। শিয়ানও শুয়ে আছে, তানিয়া বেলুন দিয়ে তার সাথে খেলছে। বাচ্চাটার হাত পা নাড়িয়ে বেলুনটা ধাক্কা দিয়ে বেশ মজা পাচ্ছে। ইনশিয়া আসতেই অবুঝ বাচ্চাটা নিজের মাকে দেখে কান্না শুরু করে দিল। ইনশিয়া তাড়াতাড়ি করে কাপড় পরিবর্তন করে হাত মুখ ধুয়ে এসে শিয়ানকে কোলে তুলে নিয়ে বুকের দুধ পান করাতে শুরু করলো। ইনশিয়াকে মন মরা দেখে তানিয়া প্রশ্ন করলো, কি হয়েছে আপু, তোমাকে আপসেট দেখাচ্ছে যে, আর আজকে এত তাড়াতাড়ি চলে আসলে কেন? কিছু না, ওই একটু ঝামেলা হয়েছে আর কি। ঝামেলা? তেমন কিছু না। আচ্ছা শোনো, আমার ফোনটা একটু দাও তো, ব্যাগের মধ্যে আছে। তানিয়া ফোন এনে দিলে ইনশিয়া নেট অন করে ইন্টারনেটে আয়ান চৌধুরীর নাম লিখে সার্চ করেও কোনো লাভ হলো না। চৌধুরী ইন্ডাস্ট্রিজ অ্যান্ড লিমিটেডের ওনার আয়ান চৌধুরীর বিষয়ে তথ্য আসলেও সেরকম কোনো ছবি নেই তার। যে কয়টা ছবি রয়েছে সেগুলোতে মাস্ক পরা রয়েছে, তবে চোখগুলো বেশ পরিচিত লাগছে ইনশিয়ার কাছে। কিন্তু এটা থেকে কোনো কিছু নিশ্চিত হওয়া যায় না। চাকরি বাঁচানোর জন্য হোক কিংবা আয়ান চৌধুরীকে ভালোভাবে দেখার জন্য হোক, কালকে হেড অফিসে যাওয়াটা খুবই দরকার। আয়ান চৌধুরী নিজের বিলাসবহুল বাড়িতে ফিরে এসে ওর কেয়ারটেকার নাজমানটি ডাইনিংয়ে বসে থেকে নকশি কাঁথা সেলাই করছে। আয়ান হঠাৎ করে বাড়িতে আসায় তিনি মাথায় কাপড় দিয়ে উঠে দাঁড়ালেন। আপনাকে এত ফর্মালিটিস পালন করতে হবে না আন্টি। অনেকদিন পর আসলে তুমি বাবা। প্রত্যুত্তরে আয়ান শুধু মুচকে একটা হাসি দিল। নাজমানটি সাহস করে বললেন, বৌমা নিয়ে
আসলে তো ঘর সংসারের মন বসবে বাবা। এভাবে আর কতদিন একা থাকবে? কোনো মেয়েই আমার টাইপের নয়। কথাটা বলেই আয়ান 2 তলায় নিজের রুমে চলে আসতো। সাদা রঙের বিলাসবহুল বাড়িতে এটা যেন এক ছোট্ট অন্ধকার জগৎ। পুরো বাড়িটা লাইট হোয়াইট রঙের হলেও আয়ানের বেডরুমটা পুরো কালো রঙের। কেমন এক অদ্ভুত। ভেতরের ডেকোরেশনটাও অদ্ভুত। এমন গা ছমছমে পরিবেশ। অদ্ভুত শীতলতা বিরাজ করছে এখানে। মূলত মন খারাপ হলে বা ডিস্টার্ব থাকলে আয়ান চৌধুরী এখানে চলে আসে, নয়তো সে বেশিরভাগ সময় আন্ডারগ্রাউন্ডেই কাটায়। আয়ান চৌধুরীর রুমে এসে সেলফ থেকে একটা হুইস্কির বোতল নিয়ে বিছানায় বসে পড়ল। আজকে কেমন একটা অস্থির অস্থির লাগছে তার। কারণটা অজানা। আগামীকাল জাপানে যেতে হবে, কারণ ব্ল্যাক মার্কেটে বড় একটা ডিল রয়েছে। ম্যালটার রিফ্রেশমেন্ট অতীব জরুরি। নিজের ফোনটা সুইচ অফ করে হুইস্কি খেয়ে নেশায় বুধ হয়ে একসময় সেখানেই ঘুমিয়ে গেল আয়ান চৌধুরী। রাতে শিয়ানকে ঘুম পাড়িয়ে ইনশিয়া চলে আসলো চাচির কাছে। এই মানুষটার সাথে সে নির্ভয়ে সব কিছু শেয়ার করতে পারে বলেই জীবনে ঘটে যাওয়া সব কিছুই তাকে বলে দিয়েছে ইনশিয়া। ইনশিয়া চাচির ঘরে এসে দেখে চাচি বসে থেকে পান সাজাচ্ছেন খাওয়ার জন্য। ইনশিয়াকে দেখে চাচি বললেন, কিরে মা, দাদুভাইকে নিয়ে আজ হসপিটালে গেলি না যে? এমনি। ইনশিয়া চুপচাপ এসে চাচির পাশে বসে তার কুড়ে মাথা রাখত। ইনশিয়াকে উদাসীন দেখে তিনি প্রশ্ন করলেন, কি হয়েছে তোর? এমন মনমরা হয়ে আছিস কেন? শরীর ভালো আছে তো? দেখ তো, কাজের চাপে আজ তোর সাথে কথা বলার সময়ই পাইনি। চাচি, আজ আমি ওনাকে দেখেছি। কাকে? সিয়ানের বাবাকে। ও মা, কি বলিস তুই? আলহামদুলিল্লাহ। তুই জামাইরে সাথে করে আনিস নাই কেন? এই 2 বছর কই ছিল সে? আসলে চাচি। ইনশিয়া পুরো ঘটনা খুলে বলার পর চাচি কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুই কি নিশ্চিত ওইটাই তোর স্বামী? আমি ওনাকে খুব ভালো করেই চিনি। ওনাকে এক নজর দেখেই আমি বুঝতে পেরেছি। আমি 100% শিওর আমি যাকে দেখেছি সেই সিয়ানের বাবা। কিন্তু আমি কি সত্যি সত্যি ওনাকেই দেখেছি নাকি সবটাই আমার ভ্রম ছিল সেটাই বুঝতে পারছি না চাচি। আমি নেটে ওনার নাম লিখে সার্চ করেছিলাম, কিন্তু ওনার কোনো ফটো পাইনি। তবে মাস্ক পরা কয়েকটা ফটো ছিল, চোখগুলো হুবহু ওনার মতোই। কিন্তু এতটুকুতে আমি শিওর হব কি করে? আমি বলি কি, কাল তুই অফিসে যায় নিজে দেখে আয়। কিন্তু আইডি কার্ড ছাড়া আমি তো সেখানে যেতেই পারবো না। আসাদ স্যার আমাকে কোনো হেল্প করবে না, সেটা সাফ সাফ বলে দিয়েছেন। আয়ান চৌধুরীর সঙ্গে দেখা করা অনেক টাফ। উনি নাকি নিজের এমপ্লয়ীদের সামনেই শুধু মাঝে মধ্যে মাস্ক ছাড়া আসেন। তাছাড়া পুরো পৃথিবীর সামনে নিজের ফেস হাইড করে রেখেছেন। ওনার পারমিশন ছাড়া ওনার সাথে কেউ পার্সোনালি দেখা করতে পারে না। আর উনি পারমিশন দেয় না বললেই চলে। আর আমি তো মেয়েদের নাকি উনি খুব একটা পছন্দ করেন না। তুই তো তোর স্বামীকে চিনিস, সে কীরকম তুই জানিস না? শোন, ওইটা যদি সত্যি সত্যি তোর স্বামী হয়ে থাকে তাহলে তোর সাথে ঠিকই দেখা করবে দেখিস। যদি তোরে ভুলেও যায় তবুও দেখা করবে। আমার কথাখানা মিলায় নিস। ওনাকে ভালো করে জানি বলেই তো ভয় পাচ্ছি চাচি। উনি যে যার তার সাথে, স্পেশালি মেয়েদের সাথে কথা বলতে খুব একটা পছন্দ করেন না। ভালোবাসা এমন এক জিনিস রে মেয়ে, মরণকালেও ভালোবাসার মানুষটার কথা কেউ ভোলে না। তোরে দেখার পর ওর মনে ঠিকই কিছু না কিছু অনুভব হবে। ও তোরে ফিরাইয়া দিতে পারবো না দেখিস। আর তুই নিজের মনোবল হারাস না। সাহস আর জিদ নিয়ে যা নিজের স্বামীরে ফিরাই আনতে। শিয়ান দাদু ভাইয়ারও তো ওর বাবারই দরকার নাকি? বাবা ছাড়া ওর চিকিৎসাও হবে না। মনে কর এইটা তোর আর তোর সন্তানের জন্য একটা জীবন যুদ্ধ, আর এই যুদ্ধে তোর জয়লাভ করতেই হবে। চাচির কথাগুলো শুনে বেশ কিছুক্ষণ চুপ করে রইল ইনশিয়া। পুরনো বিভিন্ন কথাগুলো স্মৃতিচারণ করে ইনশিয়া বলল, জানেন চাচি, উনিও আমাকে বলেছিলেন যদি উনি কখনো হারিয়ে যান তাহলে আমি যেন ওনাকে খুঁজে বের করি। উনি আমাকে ভুলে গেলে আমি যেন ওনাকে জোর করে সবকিছু মনে করিয়ে দিই। জানেন, আমি না সবসময় উঠতে বসতে কথায় কথায় ওনার সাথে ইচ্ছে করে ঝগড়া করতাম। সেটা উনিও বুঝতেন, কিন্তু আমাকে এর জন্য কখনোই বকাবকি করেননি। উনি সব সময় বলতো আমার এই আচরণগুলোই নাকি ওনার খুব খুব পছন্দের। উনি আমাকে চিনতে অস্বীকার করলে যেন আমি এই ট্রিক্সগুলোই ফলো করি। তাহলে আর কি, সব তো হয়েই গেল। যা যা করার লাগে কর। তবে আমি কিন্তু জামাইরে আমার দ্বারে দেখতে পাই, না হলে তোরে আমি ছাড়তেছি না। পরদিন সকাল 10টার দিকে চৌধুরী ইন্ডাস্ট্রিজের হেড অফিসের নিচে এসে উপস্থিত হলো ইনশিয়া। আইডি কার্ড ব্যতীত ভেতরে প্রবেশ নিষিদ্ধ বলে সিকিউরিটি গার্ড ইনশিয়াকে ভেতরে যেতে দিচ্ছে না। ইনশিয়া অনুরোধ করে বলল,
দেখুন, আমি এই কোম্পানিরই একজন কর্মচারী। আমি কোম্পানির জন্য ড্রেস রেডি করি, আর একটা বিশেষ কারণে আয়ান স্যারের সঙ্গে আমার দেখা করাটা খুব দরকার। আপনার ম্যানেজারের সাথে কথা বলান, ওনার থেকে শুনি নিশ্চিত হতে পারবো আপনি সত্যি সত্যি এখানকার কর্মচারী কিনা। আজব তো, আপনি আমাকে বিশ্বাস কেন করছেন না? আমি কি আপনাকে মিথ্যে কথা বলছি? দরকার ছাড়া আমি এখানে কেন আসবো বলুন তো? দেখুন ম্যাডাম, আপনার মতো এমন অনেক মেয়েই আসে আয়ান স্যারের সাথে দেখা করার জন্য, কিন্তু আয়ান স্যার কারোর সঙ্গে দেখা করেন না। আর এই অফিসে আইডি কার্ড ছাড়া কারোর প্রবেশাধিকার নেই। প্লিজ ভাইয়া, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, অনেকক্ষণ যাবৎ আপনাকে সহ্য করছি, আর নয়। তখন থেকে একটা কথা বলে যাচ্ছি, আপনি বুঝতে পারছেন না। আপনি যদি এখন এই মুহূর্তে না যান, তাহলে আমি কিন্তু গার্ড ডাকতে বাধ্য হব। আমিও এখান থেকে যাচ্ছি না। গার্ড ডাকবেন তো ডাকুন, আমিও দেখি একজন মেয়ের গায়ে কে হাত দিতে পারে। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি কি দেখেছেন আপনি? ভালোভাবে বলছি, শুনছেন না। এবার দেখুন এই ইনসিয়া চৌধুরী কি করে। এই 27 বছর বয়সে এসে আবারও সেই 24-25 বছর বয়সে ইনসিয়া হতে হবে এখন আমায়। সেই রায়ান চৌধুরী ইনসিয়া। মিস্টার চৌধুরী, আজ আপনার জন্য এক বাচ্চার মা হয়েও নিজেকে বাচ্চামো করতে হবে আমার। আপনার সব কিছু মনে পড়লে তারপর আপনার কি অবস্থা করি দেখে নিয়েন আপনি। ইনশিয়া এদিক ওদিক তাকিয়ে বাউন্ডারির একপাশে সিসিটিভি ক্যামেরা দেখতে পেয়ে সেখানে গিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি শুরু করে দিল। এক পর্যায়ে সে বকবক করতে করতে একটা ইট হাতে নিয়ে ক্যামেরার সামনে গিয়ে ক্যামেরা ভাঙার হুমকি দিতে শুরু করলো। প্রায় আধ ঘন্টা এরকম কাহিনী করার পরে মৃদুল বাইরে এসে সিকিউরিটি গার্ডকে বলল, ক্যামেরার সামনে গিয়ে একটা মেয়ে পাগলামি শুরু করেছে, দেখতে পাও না তুমি? যদি ক্যামেরা ভেঙে দেয় তখন কি করবে? স্যার, ওই মেয়েটা তো বুঝাইতে পারছি না, আয়ান স্যারের সাথে দেখা করার জন্য এমন করছে। আমি ভিতরে যেতে দেইনি, তাই ক্যামেরার সামনে গিয়ে এরকম পাগলামি শুরু করছে। আমি কিছু বলতে গেলে ইট দিয়ে আমাকেই ভয় দেখায়। গার্ড ডাকবো বলছি, মেয়েটা উল্টো আমাকেই থ্রেট দিচ্ছে। আপনি তো জানেনই আয়ান স্যার মেয়েদের কতটা রেসপেক্ট করে, তাই কিছু বলতেও পারছি না। কি করব বলেন? অফিসের বাইরে এভাবে সিনক্রিয়েট করলে তো বিপদ। কখন কার চোখে পড়ে যায়, শেষে মিডিয়া এসে অন্য কাহিনী শুরু করবে। মৃদুল ইনশিয়ার কাছে আসতে ইনশিয়া হুর ইট দেখিয়ে বলল, আমাকে চলে যেতে বললে এটা দিয়ে মাথায় মেরে দিব একদম, বলে দিলাম। এই মেয়ে শোনো। এই এক মিনিট, আপনি মৃদুল স্যার না? আমাদের ইন্টারভিউ নিয়েছিলেন স্যার, আমায় চিনেছেন? আমি ইনসিয়া। 25,000 প্লাস ইন্টারভিউ নিয়েছি, এভাবে কারো ফেস মনে রাখা পসিবল না। স্যার, আমি আপনাদের কোম্পানিতে নিউ টেলর হিসেবে জয়েন করেছিলাম, কিন্তু গতকাল একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আনসার আমায় ফায়ার করে দিয়েছেন। আমি এই বিষয়ে আনসারের সঙ্গে কথা বলতে চাই, প্লিজ স্যার, আমায় একটু হেল্প করুন। দেখুন মিস ইনসিয়া, এখানে প্লিজ সিন ক্রিয়েট করবেন না। মিডিয়া চলে আসলে আমাদের থেকে বেশি প্রবলেমে আপনি পড়বেন। আয়ান স্যার বিজি আছেন, উনি কারোর সঙ্গে দেখা করবেন না। আপনি প্লিজ যান এখান থেকে। কিছু একটা ভেবে নিয়ে ইনশিয়া মনে মনে শয়তানি হাসি দিয়ে বলল, আপনি যদি এখন আমাকে ভেতরে নিয়ে গিয়ে আনসারের সাথে দেখা না করেন, তাহলে আমি এখানে চিৎকার চেঁচামেচি শুরু করব, লোক ডাকবো, মিডিয়া আর রাস্তার লোকজন কিন্তু তখন কেসটা আরও জটিল করে তুলবে। তাই ভালোই যেটা বলছি সেটা করুন। মৃদুল এদিক ওদিক তাকিয়ে বলল, আমার সঙ্গে আসুন। মৃদুল ইনশিয়াকে সঙ্গে করে গেট দিয়ে ভেতরে এসে বলল, আপনাকে ভদ্রভাবে বলছি, আপনিও ভদ্রভাবে বুঝুন। আয়ান স্যার কারোর সঙ্গে দেখা করবেন না। ওনার উপর দিয়ে কিছু করা মানে নিজেরই ক্ষতি। আয়ান স্যারকে চিনেন না বলেই বুঝতে পারছেন না আপনি কি করতে চাচ্ছেন। সেটা আমি বুঝে নিব, আপনি শুধু দেখাটা করিয়ে দিন। আমি শুধু ওনার সাথে দেখা করে আমার জবটা ফিরে পেতে চাই, ব্যাস। ভাইভার ইন্টারভিউতে সবচেয়ে ভালো রেজাল্ট আমারই এসেছিল, সেকেন্ড পজিশনে ছিলাম আমি। সামান্য একটা কারণে আমার চাকরিচ্যুত কেন করা হলো? কেন করবেন উনি এটা? ওকে, আপনি কাল থেকে জয়েন করবেন, আমি আপনার বিষয়টা দেখব। আপনি এখন আসুন প্লিজ। আমি আয়ান স্যারের সঙ্গে দেখা করতে এসেছি, ওনার সঙ্গে দেখা না করে আমি কিছুতেই যাব না। আপনি নিজের লিমিট ক্রস করছেন। ভালোভাবে বলছি, বুঝতে পারছেন না? মেয়েদের ডিসরিসপেক্ট করতে চাই না বলেই ভালোভাবে বলছি, বাট আপনি তো দেখছি সেটার যোগ্যই নন। আপনি এখন এখান থেকে যাবেন, নয়তো আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। সেটা আপনার জন্য মোটেও সম্মানজনক হবে না। আপনিও আমার ব্যাপারটা বুঝছেন না। আমি এখানে শখ করে আসিনি, আয়ান স্যারের সঙ্গে দেখা করাটা খুব দরকার আমার।
মৃদুলের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সে এবার রেগে গিয়ে কিছু বলবে, তখনই ওর ফোনে কল আসলো। স্ক্রিনে আয়ান চৌধুরীর নম্বর দেখে মৃদু চিন্তিত হয়ে বলল। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো মনে হচ্ছে। কল রিসিভ করে কথা বলার পরে মৃদুল কল কেটে দিয়ে ইনশিয়ার উদ্দেশ্যে বলল, আপনাকে বাঁচাতে চেয়েছিলাম কিন্তু পারলাম না। আয়ান স্যার আপনাকে রেখেছেন। এরপর অপ্রত্যাশিত কিছু হলে সেটার জন্য আমার কোনো দায়ভার থাকবে না। এভাবে কেন বলছেন? চলুন জমের কাছে। মৃদুল ইনশিয়াকে নিয়ে উপরে আসতেই সেখানকার এমপ্লয়িরা ইনশিয়ার দিকে তাকিয়ে নিজেদের মধ্যে কথা বলা শুরু করলো। মৃদুল আয়ান চৌধুরীর কেবিনের সামনে এসে বেল চাপতেই কিছুক্ষণের মধ্যে আয়ান চৌধুরী দরজা খুলে দিল। মৃদুল ইনশিয়াকে নিয়ে কেবিন রুমে প্রবেশ করতে গেলে আয়ান চৌধুরী তাকে বাইরে থাকতে বলল। বাধ্য হয়ে মৃদুল ইনশিয়াকে ভেতরে পাঠিয়ে বাইরে দাঁড়িয়ে রইল। ইনশিয়া ভেতরে এসে কেবিন রুমের এত সুন্দর পরিবেশ দেখে থমকে গেল। একটা অফিসের কেবিন রুম এতটা সুন্দর হতে পারে সেটা ওর জানা ছিল না। পুরো রুমটাই গ্লাসের তৈরি। ভেতরে বসে বাইরের সব কিছুই দেখা যায়। ইনশিয়া এদিক ওদিক তাকিয়ে রুমটার সৌন্দর্য লক্ষ্য করতে করতেই পুরুষালী গলার কণ্ঠস্বর পেয়ে সেদিকে তাকিয়ে দেখল একজন লোক উল্টো দিকে ঘুরে চেয়ারে বসে আছে। আসসালামু আলাইকুম মিস্টার চৌধুরী। কথাটা শোনা মাত্র আয়ান চৌধুরী তৎক্ষণাৎ ইনশিয়ার দিকে ঘুরে বসল। আয়ান চৌধুরীর চেহারা দেখে ইনশিয়া আরও একবার হতভম্ব হয়ে গেল। সে নিজের হাতে নিজেই চিমটি কেটে নিশ্চিত হয়ে নিল এটা বাস্তব নাকি ভ্রম। না, ভ্রম তো নয়, এটা বাস্তব। ইনশিয়াকে নিজের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আয়ান চৌধুরী বলল, কি বললে তুমি? রিপিট অ্যাগেইন। হেই। আয়নের ধমক শুনে হুঁশে আসলো ইনশিয়া। সে নিজেকে সামনে নিয়ে বলল, জি স্যার। তুমি কি কানে কম শোনো? একটা কথা একবার বললে শুনতে পাও না? সরি স্যার। তখন তুমি কি বলে আমাকে অ্যাকিউজ করলে? কিছু না স্যার, বলছিলাম যে আপনার রুমটা অনেক সুন্দর আর গোছালো। অগোছালো পরিবেশ আমার পছন্দ নয়। গোছালো পরিবেশ মন মানসিকতা ভালো রাখতে সাহায্য করে। এনিওয়েজ, তুমি তো গতকাল সেই মেয়েটা, রাইট? আমি সেই কারণেই এখানে এসেছি। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে স্যার। গতকাল যেটা হয়েছে সেটা আমি ইচ্ছে করে করিনি। অ্যাকচুয়ালি একটা বিষয় নিয়ে আমি অনেক ডিপ্রেস ছিলাম। আমি তাই বেখেয়ালে ম্যানেজার আমাকে জব থেকে বের করে দিয়েছে। আমার জন্য জবটা অনেক ইম্পর্ট্যান্ট। আই সি। সো হোয়াট ক্যান আই ডু? এবারটা কি সত্যি আমার রায়ন চৌধুরী নাকি অন্য কেউ? এত অহংকার কেন? কি ভাবটাই না নিচ্ছে। প্লিজ স্যার, আমার জন্য রেকমেন্ড করুন। জবটা দরকার আমার। ফিনান্সিয়াল প্রবলেম? আয়ান চৌধুরীর কথায় মাথা নিচু করে নিল ইনশিয়া। আয়ান চৌধুরী কাউকে কল করতে কিছুক্ষণের মধ্যে লিজা এসে উপস্থিত হলো। আমার ব্যাংক চেকটা দিও। লিজা ব্যাংক চেক এনে আয়ান চৌধুরীর হাতে দিয়ে প্রস্থান করল। আয়ান চৌধুরী সেটাই সিগনেচার করে ইনশিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, আয়ান চৌধুরী চায় না কেউ তার জন্য ফিনান্সিয়াল প্রবলেমে পড়ুক। সিগনেচার করে দিয়েছি, অ্যামাউন্টটা বসিয়ে নিও। সরি স্যার, আমি এটা নিতে পারবো না। আমার ফিনান্সিয়াল প্রবলেম আছে এটা ঠিক, কিন্তু আমি কারো দয়া চাই না। কর্ম করে হালাল রোজগার করতে চাই আমি। গুড। নো, ইটস মাই সেলফ রেসপেক্ট। গুড। কিন্তু ক্যামেরার সামনে এসে পাগলামি করছিলে কেন? এটাও তোমার সেলফ রেসপেক্টের মধ্যে পড়ে নাকি? সরি স্যার, এটা একটা ট্রিক্স ছিল আপনি পর্যন্ত পৌঁছানোর। একটা সামান্য মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আপনারা আমায় চাকরিচ্যুত করেছেন। এটা আমি কেন মেনে নিব? আমার ভুল থাকলে সেটা মেনে নিতে কোনো আপত্তি নেই আমার, কিন্তু অযথা কোনো কিছুই আমি মানব না। আমার কাছে ভুল মানে ভুল, সঠিক মানে সঠিক, অন্যায় মানে অন্যায়। সিকিউরিটি গার্ড শুধু শুধু আমাকে বাধা দিচ্ছিল, আমি তাই বিকল্প রাস্তা বেছে নিয়েছি। আমার মনে হয় না আমি কোনো অপরাধ করেছি। অনেক বেশি কথা বলো তুমি। এটাকে কি বলে জানো? বাঁচাল। আগেও অনেকবার বলেছেন এই কথা, তাই এখন আর রাগ হয় না। বরঞ্চ বহুদিন পর আপনার মুখ থেকে এই কথাটা শুনে ভালোই লাগছে আমার। Where did you get lost? হ্যাঁ, কিছু বলছিলেন? শোনো, আমার কাছে ওয়েস্ট করার মতো একদম সময় নেই। ইম্পর্ট্যান্ট কিছু বলার থাকলে বলো, নয়তো যাও। আমার ফ্লাইট লেট হয়ে যাবে। এতই যখন তারা, তাহলে আমাকে এখানে আসার পারমিশন কেন দিলেন? আমি তো শুনলাম আপনার নাকি সাথে কেউ দেখা করার সুযোগ পায় না। সন্দেহজনক দৃষ্টি নিক্ষেপ করে বলল ইনশিয়া। গেট লস্ট। আচমকা আয়ান চৌধুরীর এমন আচরণে ইনশিয়া অবাক হয়ে বলল, সরি স্যার। আই সেড গেট লস্ট। আয়ান ফোনের মাধ্যমে রিমোট কন্ট্রোল করে ডোর লক খুলে দিল যাতে ইনশিয়া রুম থেকে বেরিয়ে যেতে পারে।
ইনশিয়া ফের কিছু বলতে যাবে তখনই জেসি কেবিন রুমে প্রবেশ করে সরাসরি আয়ানকে জড়িয়ে ধরল। চোখের সামনে এই দৃশ্য দেখে ইনশিয়া আশ্চর্যের চরম সীমায় অবতরণ করছে। ইনশিয়াকে আরও অবাক করে দিয়ে আয়ান চৌধুরী জেসির কোমরে হাত রেখে তার পাশে দাঁড়িয়ে ইনশিয়ার উদ্দেশ্যে বলল, কি হলো, কথা শুনতে পাওনি? এখনো দাঁড়িয়ে আছো কেন? আয়ান ও জেসির এই ঘনিষ্ঠতা, তার উপর আয়ানের এই ব্যবহার ইনশিয়ার বুকে যেন ছুরি আঘাত করে চলেছে। না চাইতেও ওর চোখের কার্নিশ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সে কোনো রকমভাবে নিজেকে সামনে নিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। ইনশিয়া চলে যেতেই আয়ান ডোর লক করে দিয়ে জেসিকে ছেড়ে দূরে সরে এসে দাঁড়ালো। হোয়াই আর ইউ লেট আয়ান? ফ্লাইট মিস হয়ে যাবে তো। আয়ান বাঁকা হাসি দিয়ে বলল। কথাটা বলে আয়ান রুম থেকে বেরিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিজের কারের কাছে আসতেই দেখে মৃদুল সেখানে দাঁড়িয়ে আছে। তুই এখানে কি করছিস? তোর কাছে আমার একটা প্রশ্ন ছিল আয়ান। মেয়েটার সাথে তোর কি সম্পর্ক? তুই কি ওকে চিনিস? মৃদুলের প্রশ্ন শুনে বাঁকা হাসি দিল আয়ান চৌধুরী। তোর মনে হয় আবার কোনো মেয়ের সাথে রিলেশন আছে? তাহলে তুই ওকে অ্যাপয়েন্টমেন্ট কেন দিনি? আমি যেখানে রিজেক্ট করে দিয়েছি সেখানে তুই তো যার তার সাথে দেখা করিস না। মেয়েটাকে দেখে মনে হলো আমি তাকে চিনি, ও আমার পূর্ব পরিচিত। মানে তোর কি তাহলে? শাট আপ মৃদুল। আয়ান চৌধুরী কখনো কোনো মেয়ের সাথে এভাবে জড়িয়ে যেতে পারে না। আমি যে অবস্থাতেই থাকি না কেন, এটা কখনো সম্ভব নয়। তাহলে কিছুদিন আগে একটা ক্রিমিনালকে এনকাউন্টার করতে গিয়ে এই মেয়ে আমার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। কি তেজ মেয়েটার, তাই ওকে দেখলাম, ওকে ভালোভাবে জানার জন্য। তাহলে ওকে চাকরিচ্যুত কেন করলি? যেন ও মাথা নিচু করে আমার কাছে আসে। বাট মেয়েটা বেশ ইন্টারেস্টিং। জব হারানোর ভয়ে মালিকের কাছে এসে কেউ এমনভাবে কথা বলতে পারে, এই মেয়েকে না দেখলে জানতাম না। ওর অ্যাটিটিউডটা ভালো লেগেছে আমার। এমন এমপ্লয়ি আমার অফিসের জন্য দরকার, যে কিনা অন্যায় কখনো বরদাস্ত করবে না, যেটা সঠিক নির্দ্বিধায় গলা উঁচু করে সেটা বলবে। মানে মেয়েটা তোর সাথেও গলাবাজি করেছে? ও মাই গড, শি ইজ অ্যান ভেরি ডেঞ্জারাস গার্ল। মেয়েটার কোয়ালিফিকেশন ঠিকঠাক, বাট ওর ওয়ার্ক স্কিল কেমন সেটা জানা জরুরি। আমি জাপান থেকে ফিরে মেয়েটার A to Z ইনফরমেশন চাই। ওকে? আয়ান মৃদুলের কাজ চাপড়ে নিজের কারে গিয়ে বসল। মৃদুল দীর্ঘশ্বাস ছেড়ে নিজেই নিজেকে বলল, কিছু একটা ঘটতে চলছে, সেটা আমি বেশ বুঝতে পারছি। আজকের ঘটনাটা বেশ ভাবাচ্ছে আমাকে। এই ইনসিয়া নামক মেয়েটা বেশ সন্দেহজনক। ওর পিছনে স্পাই সেট করতে হবে দেখছি। মৃদুলের ভাবনাচ্ছেদ হলো জেসি ডাকে। কি মৃদুল, এখানে দাঁড়িয়ে কি করছো? তুমিও আমাদের সাথে জাপান যাওয়ার প্ল্যানে আছো নাকি? অবশ্য প্ল্যান করে কোনো লাভ নেই। তুমি এসব ব্ল্যাক মার্কেটের কি বুঝবে বলো? তোমাকে আবারও সাবধান করছি জেসি, আয়ান থেকে দূরে থাকো। তা না হলে একদিন তোমার পতন নিশ্চিত। এমন একদিন আসবে যেদিন কেঁদেও কুল পাবে না তুমি। আন্ডারওয়ার্ল্ড সবার জন্য নয়। আয়ান থাকতে কেউ আমাকে টাচ করা তো দূর, আমার সীমানাতেই আসতে পারবে না। তো আমার জন্য তোমার এত চিন্তা করার প্রয়োজন নেই। আয়ানকে ডিসকাস করার মতো সাহস কারো নেই। প্রাণের ভয় সবাই আছে, আর আমি তো আয়ানের সেকেন্ড হ্যান্ড। আমাকে ডিসক্রয় করার মতো ভুল করা তো দূর, কেউ ভাববেও না। ওভার কনফিডেন্স কখনোই মঙ্গল বয়ে আনে না। নিজের সীমায় থাকো, আমাদের রাস্তায় এসো না। আমাদের জগৎ আর তোমার জগৎ সম্পূর্ণ আলাদা। তো আমার লেজে পা দেওয়ার মতো ভুল করলে আমি তোমার এমন অবস্থা করব, আয়ানও তোমাকে বাঁচাতে পারবে না। সময় বলে দিবে কার সাথে কি ঘটবে। তাচ্ছিল্যের হাসি দিয়ে কথাটা বলে মৃদুল প্রস্থান করল। জেসি সেদিকে ভ্রুক্ষেপ না করে অন্য একটা গাড়ি নিয়ে আয়ানের পিছু পিছু এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল। নিজের অনেক কাছের বান্ধবী এনার অপেক্ষায় এয়ারপোর্টে বসে আছে ইনশিয়া। আয়ান চৌধুরীর অফিস থেকে বের হয়ে এসে দ্রুততার সাথে এয়ারপোর্টে চলে এসেছে। এতগুলো বছর পরে নিজের প্রিয় বান্ধবীকে দেখার জন্য তার মনটা ছটফট করছে। ইনশিয়া বারবার মোবাইলে সময় দেখছে আর এদিক ওদিক তাকাচ্ছে। এরই মধ্যে একজন লম্বা স্মার্ট মেয়ে এসে উপস্থিত হলো ওর সামনে। মেয়েটা হ্যান্ডশেক করার জন্য ইনশিয়ার দিকে হাত বাড়িয়ে দিলে ইনশিয়া মেয়েটার দিকে তাকিয়ে সরু দৃষ্টি নিক্ষেপ করলো। মেয়েটা কিছু একটা বুঝতে পেরে মুচকি হেসে বলল, কি রে, আমায় চিনতে পারছিস না? আর আমি এনা। এনা নিজের পরিচয় দেওয়ার পর ইনশিয়া ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, পরিচয় না দিলে চিনতামই না তোকে। কি অবস্থা করেছিস নিজের? তোর সেই লম্বা চুলগুলো কেটে এত শর্ট কেন করেছিস?
আবার অনেক স্লিম হয়ে গিয়েছিস দেখছি। আগে তো বেশ গুলুমুলু ছিলি, চেহারাও কেমন অন্যরকম লাগছে। কি করব বল, ফ্রান্সের পানি আমার চুলে স্যুট করে না রে। চুল ঝরে যাচ্ছিল তাই শর্ট করেছি। দেন ভাবলাম নিজেকে আর একটু চেঞ্জ করা দরকার, তাই প্লাস্টিক সার্জারি করে নিজের ফেসটাকে মনের মতো করে নিয়েছি। সত্যি, টাকা হলে মানুষ টাকাকে টাকা মনে করে না। তবে কি জানিস, আগে তোর চেহারা একটা মায়া ছিল, এখন তোর চেহারায় সেটা আর নেই। আমি জানতাম তুই রাগ করবি, কিন্তু কি বলতো, মাঝে মধ্যে আশেপাশের লোকজনদের সঙ্গে অ্যাডজাস্টেবল হওয়ার জন্য নিজেকে পরিবর্তন করতে হয়। আচ্ছা তুই এখানে একটু ওয়েট কর, আমি মানি এক্সচেঞ্জ করে আসি। এখনো মানি এক্সচেঞ্জই করা হয়নি। এরা চলে যাওয়ার পর ইনশিয়া আবারও আগের জায়গায় বসল। সে মোবাইলে স্ক্রল করতে করতে পরিচিত কণ্ঠস্বর পেয়ে সেদিকে তাকিয়ে দেখে আয়ান ও জেসি একসঙ্গে হেঁটে যাচ্ছে। জেসি আয়ানের বাহু শক্ত করে ধরে রেখেছে। তাদেরকে এত কাছাকাছি দেখে ইনশিয়ার শ্বাস প্রশ্বাস বেড়ে গেল। কেমন একটা অস্থির অস্থির লাগছে। নিশ্চিত না হলেও নিজের প্রিয় মানুষের মতোই তো তার চেহারার আদর। প্রিয় মানুষের পাশে অন্য কোনো নারীকে দেখা যে কতটা হৃদয় বিদারক, সেটা যার সঙ্গে ঘটে সেই কেবল উপলব্ধি করতে পারে। ইনশিয়ার ভাবোদয় ঘটল এনারটাকে। ইনশিয়ার চোখে পানি দেখে এনা চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, কান্না করছিস কেন সিয়া? হঠাৎ কি হলো তোর? ইনশিয়া নিজেকে সামনে নিয়ে বলল, না কিছু হয়নি, এমনি চোখ চুলকাছিল একটু। আচ্ছা তুই কি কোথাও রুম বুক করেছিস? না, তাড়াহুড়োতে কিছুই করা হয়নি। আজ রাতটা না হয় তোর সঙ্গেই থেকে যাই। ভাইয়া মানে তোর হাজবেন্ড কি কিছু বলবে? আমার হাজবেন্ড নেই। কি বলছিস? তুই তো বলেছিলি তুই বিয়ে করে নিয়েছিস, তোর হাজবেন্ড অনেক ভালো আর কেয়ারিং। হঠাৎ কি হলো তোদের? ডিভোর্স হয়ে গেছে? তোকে আমি পরে বলছি সবটা, আমার সাথে চল। অনেকটা সময় জার্নি করেছিস, তোর এখন ফ্রেশ হয়ে রেস্ট দরকার। আর শোন, আমি বস্তিতে থাকি, তোর যদি ওখানে যেতে প্রবলেম হয় তাহলে বলতে পারিস, কারণ সবাই তো এইসব পরিস্থিতিতে অভ্যস্ত নয়। আজ আমি জীবনে কিছুটা বড়লোক হলেও নিজের অতীতটা ভুলে যাইনি সিয়া। আমি শুধু বস্তিতে নয়, বরং মানুষের বারান্দাও নির্দ্বিধায় রাত কাটিয়ে দিতে পারবো। এনার কথা শুনে অধৈর্যগোল প্রসারিত হলো ইনশিয়ার। সে এনাকে নিয়ে এয়ারপোর্টের বাইরে যেতে যেতে বলল, এই পোশাকে বস্তিতে যাওয়া ঠিক হবে না তোর, ছেলে পেলে ভালো নয়। তারা সবসময় শকুনের মতো ওত পেতে থাকে মেয়েদের নিজের শিকার বানানোর জন্য। তোকে এই পোশাকে দেখলে ওদের নজর তোর উপরে পড়ে যাবে। আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। আমি জানি এটা ইউরোপের কোনো দেশ নয়, এটা বাংলাদেশ। অলিতে গলিতে মেয়েদের কেমন নিরাপত্তা সেটাও আমি জানি। বিদেশের হাওয়া গায়ে লেগেছে বলে মনে করিস না আমি নিজের দেশের মাটির গন্ধ ভুলে গেছি। এমনভাবে ট্রিট করছিস যেন আমি জীবনে প্রথমবার এই দেশে আসলাম। আমি একজন ফরেনার। তো স্টাইল দেখে সেটা মনে হওয়া অস্বাভাবিক কিছু না। ইনশিয়া এনাকে সাথে করে বস্তিতে আসতেই তানিয়া বলল, এটা কে আপু? ও অ্যানা, আমার ফ্রেন্ড, ফ্রান্স থেকে এসেছে। কিন্তু দেখে তো মনে হয় না। ঘরে গিয়ে দেখিস। সিয়ান কোথায়? ঘুমোচ্ছে। ওকে একা রেখে এসেছিস কেন? ছেলেটার শোয়া ভালো না, যদি বিছানা থেকে নিচে পড়ে যায় তাহলে? তুমি চিন্তা করো না আপু, আমি এত বোকা নই। চাচি ঘরে বসে থেকে ব্লাউজের বোতাম সহ সেলাই করছে। আমি তোমার ছেলেকে চাচির কাছে রেখে এসেছি। তানিয়ার কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল ইনশিয়া। তানিয়া ফের বলল, আপু তুমি এনা আপুকে নিয়ে চাচির কাছেই আগে যাও, আমি বরং তোমার ঘরটা গুছিয়ে দেই। তানিয়া চলে যাওয়ার পর এনা কৌতূহলী নিয়ে প্রশ্ন করল, সিয়া তোর বেবি আছে? কই একবারও বলিসনি তো। বলতামই। তাহলে তোর হাজবেন্ড কোথায়? সেসব অনেক কথা, আমি তোকে সবই বলবো। এখন চল, ছেলেটাকে সারাদিন দেখা হয়নি। আমার ছেলেটা যে কি করছে। রাতে খাওয়া দাওয়া শেষে চাচির সঙ্গে হাতে হাতে বাকি কাজগুলো শেষ করার পর ইনশিয়া নিজের ঘরে এসে দেখে এনা শিয়ানকে করে নিয়ে তাকে মোবাইলে ভিডিও দেখাচ্ছে। ওর এসব বদ অভ্যেস করাস না এনা। আমার ছেলেকে আমি সবসময় মোবাইল থেকে দূরে রাখি। এই বয়সে ওকে যদি মোবাইলে আসক্ত হয়ে যায় তাহলে বিপদ হবে অনেক। কি করব বল, তোর ছেলে যে আমার কাছে থাকতেই চাচ্ছে না, শুধু কান্না করে যাচ্ছে। মোবাইলে ভিডিও দেখাচ্ছে, এখন খুব খুশি। ওর বাবার মতো হয়েছে। দে আমাকে দে, একটু দুধ খাওয়াই। ফিডার খাওয়াচ্ছিস যে? আমি তো কাজের জন্য সারাদিন বাইরে থাকি, তাই ওকে ফিডারে করে গরুর দুধ খাওয়ানোর অভ্যেস করেছি। ওহ ভালো কথা। শুনলাম তুই নাকি আজ আয়ান স্যারের অফিসে গেছিলি। তোকে কে বললো? আমার এক ফ্রেন্ড বলেছে। আমি তো আয়ান স্যারের কোম্পানিতেই জব করি। আমি চৌধুরী ইন্ডাস্ট্রির একজন ফ্যাশন ডিজাইনার। আয়ান স্যার আমাকে ফ্রান্সে পাঠিয়েছেন।
যাতে আমি ফ্রেঞ্চ স্টাইল ফ্যাশন ডিজাইনার আরও ইমপ্রুভ করতে পারি। এনার কথাগুলো শোনার পর অধর কোণে হাসি ফুটে উঠল ইনশিয়ার। সে সিরিয়াস মুডে প্রশ্ন করল, তুই তো অ্যান্সারের সাথে বহু বছর যাবৎ কাজ করছিস, রাইট? এই ধর 5 বছরের মতো। তাহলে তো অ্যান্সারের বিষয়ে তোর ভালোভাবেই জানা উচিত। আচ্ছা, তুই কি ওনার সম্বন্ধে কিছু ইনফরমেশন দিতে পারবি আমায়? হঠাৎ তুই আয়ান স্যার সম্পর্কে জানতে চাইছিস যে? তোকে পরে বলবো সবটা, আগে তুই আমার কিছু প্রশ্নের উত্তর দে। আচ্ছা, আয়ান স্যারের আইডেন্টিটি, ফ্যামিলি সম্পর্কে তুই কতটুকু জানিস? সিয়া, তুই প্রথমে সবটা ক্লিয়ার কর আমার কাছে। আমি এটা বুঝতে পারছি তোর কিছু একটা স্টোরি আছে, কিন্তু কি সেটা এটাই জানি না। তুই আমাকে সবটা বল, তারপর আমি তোর সব প্রশ্নের উত্তর দিব। ওকে,